আমার গ্রামটি বড় সুন্দর, ছবির মতো। আমাদের ছেলেবেলার পড়া শুরু হয়েছিল সেই গ্রামেরই স্কুলে। এখন আমাদেরকে হোস্টেলে দেওয়া হলো, মেয়েদেরকে খাস্তিগুলো স্কুল হোস্টেলে গেলাম। এবং আমরা সেই দেব পাহাড়ে ছোটবেলায় সে সূর্য ওঠা দেখতে দেখতে ঘুম থেকে জাগতাম, এখানে পড়তাম। এবং সবসময় যে হোস্টেলে থাকতাম তা না, যখন মা থাকতো না তখন হোস্টেলে থাকতাম, মা আসলে আমাদেরকে আবার নিয়ে আসা হতো। খুব মজায় এধার ওধার ওকে বক্তৃতা দিতে দাও। ও তো ছোট মানুষ, কি করে দেবে ওকে? কি দেখা যাবে? স্টেজ তো না, এমনি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বাকে বললাম আমি শেখ সাহেবকে দেখবো, এরকম করে তাকাতে হচ্ছে, মানে উঁচুতে। ছোট মানুষ তো আমি তখন। কি বাবার মতো রাজনীতি করবে? গানের মাস্টার রাখা হলো মিহিরলালাকে। পাশে একটা স্কুলও ছিল, সমাজ কল্যাণ অফিস, 2 টাকায় গান, 2 টাকার নাচ শেখা যেত। আবার সকালবেলা মৌলভী সাহেব আসলে আবার আমরা আরবিও পড়তাম। সারা 9 মাস আমরা খুব ঘুরেছি। এই বাড়িতে যে বাড়িতে যাই বলেছে বাড়ি পোড়া দিয়ে দেবে, উপরের নির্দেশে তারা বার্মায় চলে গেল। বার্মায় 11 নম্বর সেক্টর হওয়ার কথা ছিল, কিন্তু বার্মিজ মুসলিমরা কোনো না কোনো কারণে তারা কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে ভালো চোখে দেখেনি। তারাই কিন্তু রোহিঙ্গা। আব্বা বলেছিলেন যে তুমি যে ডাক্তারি পড়ো, তোমার ইচ্ছে মতো তোমাকে পড়াবো, যা কিছু আছে হসপিটাল করে দেবো, মানুষের সেবা করবে। আমার একটু ইচ্ছা করতো না ডাক্তারি পড়তে। বলে তুমি বাংলা পড়বে না কেন? আমি বলছি আমি তো পড়তে চাই, আব্বারা চায় না। তুমি ভবিষ্যতে কি হবে? আমি সাহিত্যিক হব। সাহিত্যিক হলে তুমি এরকম ঘোরা পথে আসবে কেন? সোজা সোজা চলে না আসে। তুমি তোমার দেবপাহাড় থেকে নেমে সোজা চিটা কলেজে চলে না আসে, তুমি চকবাজার দিয়ে ঘুরে আসবে কেন? চিটাং কলেজের পরিবেশটা এত সুন্দর, এত বড় বড় গাছগুলি পার হয়ে যেতে যেতে হঠাৎ বললাম না, বাংলায় পড়বো। তা আমি বাংলায় ভর্তি হয়ে আসলাম। বোধহয় আমার জীবনের এটি খুব সঠিক সিদ্ধান্ত ছিল। তো ভর্তি এসে বললাম আব্বা আমি বাংলায় ভর্তি হচ্ছি। বাংলায় ভর্তি হয়েছে, ঠিক আছে, বিয়ে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। সবাইকে ওয়াইটিভি লাইভের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ওয়াইটিভি লাইভের বিশেষ আয়োজন সফলতার গল্প শুনি, সফলতার গল্প শুনি। আপনাদের সাথে আছি আমি মিলানোভা। আজ আমাদের মাঝে এমন একজন ব্যক্তিত্ব আছেন যিনি ব্যক্তিগতভাবে আমার প্রিয় ব্যক্তিত্ব এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর প্রাণের অভিভাবক। তিনি আর কেউ নন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, প্রফেসর ডক্টর শিরিন আক্তার। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার না। অনেকে আবার বলেছেন, আমরা নারী, আমরা হৃদয় দিয়ে বিশ্ব জয় করি। এই বিশ্বজয়ী নারীদের অনেক সফলতার ও ব্যর্থতার গল্প আছে, তা অনেক সময় পর্দার আড়ালেই থেকে যায়। আজ আমরা সেই সকল গল্প শুনব। ম্যাম, আসসালামু আলাইকুম। আপনাকে ওয়ালাইকুম আসসালাম। ইংরেজি নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। কেমন আছেন? আমি ভালো আছি। তোমাকেও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাচ্ছি। এই জানুয়ারি মাসেই আমাদের একসাথে এখানে সাক্ষাৎ হলো, তাই আমি ভালো আছি। ম্যাম, আজকে আমরা গল্প শুনবো আপনার ফেলে আসা জীবনে। ম্যাম, আপনার শৈশব কৈশোর কোথায় কাটিয়েছেন এবং কিভাবে কাটিয়েছেন যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। ধন্যবাদ তোমাকে। তো শৈশবের কথা যদি বলতে চাই, আমাদের খুব আনন্দময় একটা শৈশব গেছে। আমার জন্ম হয়েছিল কক্সবাজার জেলার রামু উপজেলার একটি গ্রামে। গ্রামটির নাম জরিয়ানালা। আমার গ্রামটি বড় সুন্দর, ছবির মতো। আমার গ্রামের একপাশে একটা নদী কুলকুল করে বয়ে যেত, গ্রামটির নাম সোনাছড়ি। আমি কেন জানি না, আমার বিভিন্ন উপন্যাসে, ছোট গল্পে আমি যখন আমার গ্রামের নাম বলতে যাই সোনাছড়ি আমি লিখি। নদীর নামটিও সোনাছড়ি, গ্রামের নামটি সোনাছড়ি বলি। যাই হোক, আমার এলাকাটা এত সুন্দর যে রবার বাগান, পাহাড়, মাঝখানে শস্যভূমি, তার মধ্যে আমাদের বাড়ি। একটু অসুবিধা ছিল, খুব কনজারভেটিভ এরিয়া ছিল। যদিও আমাদের বাড়ির 3 মাইলের মধ্যে বৌদ্ধ মন্দির, তাদের সাথে ভালো সম্পর্ক ছিল গ্রামবাসীদের। তো আমাদের পারিবারিক কারণেই আমরা খুব বেশি বাড়িতে যেতে পারতাম না।
তিনটি বাড়ি আমাদের একসঙ্গে ছিল, জ্ঞাতি সম্পর্কের। আমার চাচা, আমার ফুফুতে, এই তিনটি বাড়ি ছাড়া সাধারণ মানুষের সাথে মিশতে একটু বাধা ছিল, কেন জানি না এটা ছিল। যাই হোক, তারপরও আমরা সেই কাঠের বাড়ির এই যে উপরে জানলা দিয়ে দেখতাম কাচারি বাড়িতে কি সব বিচার আচার হচ্ছে। আমাদের চাচারা চেয়ারম্যান ছিলেন, তার আগে প্রেসিডেন্ট ছিলেন, তো এখানে সবগুলি হতো। এবং আমাদের রান্নাঘর একটা বিশাল ব্যাপার, সেখানে এত মহিলারা ছিল, এতজনের কাজ করতো, তাদের কাছ থেকে অনেক গল্প শুনতাম। মা চাচিরা খুব কাজে ব্যস্ত থাকতেন, চাচারা বাইরে থাকতেন, কিন্তু আমাদেরকে খুবই স্নেহ করতেন। চাচাদের তখনও সেরকম বিয়ে থা হয়নি, আমরা 3 ভাই বোন ছিলাম। চাচাদের খুব আদরের। বাবা রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতেন, তিনি আবার কন্ট্রাক্টরি করতেন। যাই হোক, আমাদের ছেলেবেলার পড়া শুরু হয়েছিল সেই গ্রামেরই স্কুলে, কিন্তু ক্লাস 5-এর পরে ওখানে আর মেয়েদের পড়ার সুযোগ ছিল না। মেয়েদের পড়তে হলে 9 বছরে বোরখা পড়তে হবে এবং কোএডুকেশন পড়ার খুবই অসুবিধা। আমার বড় বোন 5 পড়তে গিয়ে তিনি শহরে চলে আসলেন, খাস্তগিরি স্কুলে ভর্তি হলেন। আমি 4-এ থাকতেই আমাকে নিয়ে আসা হলো চট্টগ্রামের দেবপাহাড়ে। আমি, আমার বড় বোন এবং আমাদের চাচাতো, মামাতো, ফুফাতো, অন্য ভাই বোন, আমরা সবাই চলে আসলাম পড়াশোনার জন্য। আমাদের অভিভাবকরা মনে করলো মেয়েদের তো লেখাপড়া শেখাতে হবে, কিছু এখানে কিছু ওখানে হবে না। ভাইরা ছোট ছিল, সেজন্য সবাই মিলে দেবপাহাড়ে বাবা বাড়ি করলেন, একটি সুন্দর বাংলো প্যাটার্নের বাড়ি পাহাড়ের উপর। আমরা সেখানে আসলাম। কখনো আমার মা থাকতেন, কখনো আমার চাচিরা থাকতেন। এইভাবে যেতে যেতে যখন আরো একটু 2-1 ক্লাস আমরা উঠলাম, তখন দেখা গেল আমাদের পরীক্ষার সময় মার চলে যেতে হচ্ছে গ্রামের বাড়িতে। তখন আমাদেরকে হোস্টেলে দেওয়া হলো মেয়েদেরকে, খাস্তগিরি স্কুল হোস্টেলে গেলাম। প্রথম প্রথম খুবই কষ্ট ছিল, কিন্তু স্কুল থেকে অনেক কিছু শিখেছি আমরা। সেই স্কুলের ডিসিপ্লিন, আমাদের স্কুলের খুব নাম করা স্কুল ছিল খাস্তগিরি স্কুল। বড় বোন উপরে ক্লাসে পড়তেন, আমি 4-এই ভর্তি হলাম। এখানে পড়তাম এবং সবসময় যে হোস্টেলে থাকতাম তা না। যখন মা থাকতো না তখন হোস্টেলে থাকতাম, মা আসলে আমাদেরকে আবার নিয়ে আসা হতো। খুব মজায় এধার ওধার। সেখানে আমাদের ছোট চাচা আমাদের বাড়িতেই থাকতেন, তিনি তখন বিয়ে করেন, তিনি সিটি কলেজে পড়তেন। উনি আমাদের আর এক আনন্দের জগতে নিয়ে যেতেন। এবং বাবা যখনই বাইরে আসতেন আমরা খুবই আনন্দময় পরিবেশে থাকতাম। আমাদের শিক্ষকরা খুব ভালো ছিলেন। বড় হল ঘরে আমরা পড়তাম, 2জন শিক্ষকের স্পেশাল কেয়ার নিতেন। যখনই বাড়ি যেতাম শিক্ষকরা পুষিয়ে যেতেন। শিক্ষকরাও রাজনীতিবিদ আব্বার খুব কাছে থাকতেন, ছোট চাচার বন্ধু এরকম ছিলেন। এবং আমরা সেই দেবপাহাড়ে ছোটবেলায় সে সূর্য ওঠা দেখতে দেখতে ঘুম থেকে জাগতাম। আবার রাত্রিবেলা হয়তো এই মাঠের মধ্যে একটি মন্দির ছিল পাহাড়ের উপরে, একেবারে চট্টগ্রামের ধরতে গেলে অনেক উঁচু পাহাড়, সেখানে আমরা হাঁটতে হাঁটতে হয়তো জ্যোৎস্না রাতে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। আমাদের অনুভূতিটাই বড় সুন্দর ছিল। এরই মধ্যে বড় বোনের বিয়ে হয়ে যায়, বড় বোন পাকিস্তান চলে যায়। আমি বলছি তখন পাকিস্তান আমলের কথা, 69-এর আগের কথা। এরই মধ্যে 69 এলো, উত্তাল দেশ। বাবা খুব কষ্টের মধ্যে ছিলেন, কখনো হুলিয়া কখনো জেল। 69-এর আগে, 69-এ আমরা সবাই সে ছোটবেলায় সবাই বেরিয়ে আসলাম। আমরা মনে আছে স্কুলের, তখন আমার বয়স তো 12-13 বছর হবে। আমাদের সবাই গেল 69-এ যে চলে আসো সবাই, আমরা লালদিঘির ময়দানে আন্দোলন করব। আমরা বড় ভাইদের সাথে সাথে চলে আসলাম। আমরা সবাই বললাম জেলের তারা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। আরো যারা যারা বললেন শুনলাম। এবং আমার একটি ঘটনা খুব মনে পড়ছে, এই কারণেই কথাটা আমি ভুলে গিয়েছিলাম। সেই প্রথমে লালদিঘির ময়দানে বিশাল একেবারে সম্মিলিত সব রাজনীতিবিদরা, ছাত্র নেতারা, নেত্রীরা সবাই আছেন। আমার রানা দাশগুপ্তের কথা মনে আছে, শিরিন আপার কথা মনে আছে, আরো অনেকেই ছিলেন। তো সবাই বক্তৃতা দিচ্ছে, স্কুল থেকে, কলেজ থেকে, সব থেকে। হঠাৎ স্কুলের কথা যখন আসতে বলে, এখানে আমাদের
নেতার মেয়ে আছেন, আফসার মাহমুদের মেয়ে, ওকে বক্তৃতা দিতে দাও। ও তো ছোট মানুষ, কি করে দেবে, ওকে কি দেখা যাবে? স্টেজ তো না, এমনি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো রানাদা আমাকে আমাকে কোলে করে ধরেছে, আমি খুব সুন্দর করে বক্তৃতা দিলাম, কি দিয়েছি মনে নেই। যাই হোক, এটা আমি ভুলে গেছিলাম। সেদিন আমার আরেকটা বড় ভাই এবং রানাদিকে বলছিলেন, মনে পড়েছে। এটা কোনো ঘটনা না, আমি রাজনীতি করব জানতাম না, কিন্তু আমার মনে হয় সেদিনই শুরু হয়ে গেছিল। যাই হোক, আমি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি, সেই পরিবারে তখন তো বঙ্গবন্ধু উনি নাম পাননি, তখন সবাই শেখ সাহেব বলতেন। এই বঙ্গবন্ধুর নাম না নিয়ে, বঙ্গবন্ধুর কথা না বলে সে বাড়িতে মনে হয় ভোরও হতো না, রাতও হতো না। শুনতে শুনতে একটা অন্যরকম আকর্ষণ তার উপর এসে গিয়েছিল। এবং তিনি যখন 69-এ গণ আন্দোলনের মুখে জেল থেকে তাকে ছাড়তে বাধ্য হলো, সরকার যখন তাকে ছেড়ে দিল, তিনি চট্টগ্রামে এসেছিলেন। চট্টগ্রামে তিনি হোটেল শাহজাহানে উঠেছেন। আব্বাকে বললাম, আমি শেখ সাহেবকে দেখব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। তো আব্বা, আমি খুব টেনশনে আছে, কিভাবে নিয়ে যাবো, আমার আরো বন্ধুরা ছিল, ওদেরকে না, এতগুলোকে নেওয়া যাবে না, তুমি চলো। তো সকালে গেলাম বঙ্গবন্ধুর ওখানে হোটেল শাহজাহানে। তিনি আরো অনেক পাশের তাজউদ্দিন সাহেব, সৈয়দ নজরুল ইসলাম, ওনারা আছে, ওনাদের সাথে পরে দেখা হবে। আমরা প্রথমে ওই বঙ্গবন্ধুর রুমেই ঢুকলাম। তিনি ওয়াশরুমে ছিলেন, স্নান করছেন, জনসভা আছে সেখানে যাবেন, তিনি আসলেন। আমি কোনোদিন এই স্মৃতিটা ভুলি না। এরপরে আমার ওনার সাথে অনেকবার দেখা হয়েছে, কক্সবাজারে, চট্টগ্রামে, ধানমন্ডি 32 নম্বর বাড়িতে, কিন্তু এই স্মৃতিটা আমি কখনোই ভুলি না। তিনি আসলেন সাধারণ বাঙালিদের মতো না, অনেক লম্বা একজন মানুষ, একটা গেঞ্জি পরেছেন, লুঙ্গি পরেছেন, মুছতে মুছতে মাথা মুছতে মুছতে আসলেন। তারপর তিনি একটি পাঞ্জাবি গায়ে দিলেন, তিনি বসলেন, আমি সালাম করলাম। তিনি বললেন, আব্বা পরিচয় দিলেন, কি বাবার মতো রাজনীতি করবে? তা আমি ওনার দিকে তাকিয়েছি, কি বলবো, আমি একেবারে অভিভূত হয়ে গেছি। এরকম এত সুন্দর এরকম করে তাকাতে হচ্ছে, মানে উঁচু তো, ছোট মানুষ নয় তখন। তো বলে, রাজনীতি করলে পড়াশোনা করতে হবে, অনেক অনেক পড়াশোনা, আগে পড়াশোনা করবে তারপর রাজনীতি। আসো নাস্তা খাবে। কি নাস্তা খাবো না যেন, পাউরুটি, একটা ডিম আছে, একটা কি যেন আছে, আঙ্গুর আছে। তো আমি বললাম, আমি খেয়ে এসেছি। তো উনি আমাকে আঙ্গুর দিলেন, আমি হাতে নিয়ে নিলাম। যতক্ষণ ছিলাম ওনার দিকে তাকিয়েছিলাম মন্ত্রমুগ্ধের মতো, যে কিভাবে পরিকল্পনা করছেন, কিভাবে করবেন। তখনও কিন্তু 69-এ, মানে 70-এর নির্বাচনের আগে আগে 69-এ আমি তখন ভাবছিলাম, উনি এত জেলখানায় এতদিন জেলে ছিলেন, কিন্তু এত সপ্রতিভ হয় কি করে। তখন মনে হয় আমি সপ্রতিভ শব্দটাও জানতাম না, তখন লেখালেখি করতাম, কিছু কিছু বুঝতাম, কিভাবে উনি স্বতঃস্ফূর্ত ভাবে সবাইকে এইভাবে মানে কথা বলছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। যাই হোক, ঘন্টা দুয়েক ছিলাম, বাসায় চলে এসেছি। আমি তখন একটু একটু লিখতাম, লিখে ফেলেছি ঘটনাটা, আমার খুবই ভালো লেগেছিল। যাই হোক, তখন আমি ভাবলাম যে আসলে নেতা এরকম হয়। আব্বা তখন অনেক নেতার কথা বলতো, মা সত্যের কথা বলতেন। তিনি তখন জন এফ কেনেডি মারা গেছেন, তার কথা বলতেন, আরো দেশ বিদেশে অনেক কথা বলতেন, কার্ল মার্কসের কথা বলতেন। আব্বা কিন্তু গণতন্ত্র মানা মানুষ এবং আজীবন আওয়ামী লীগ করেছেন। তো কিন্তু তিনি এইসব সবার গল্প করতেন, কোন বিদেশের গল্পগুলি করতেন। তো এখন আমি এগুলি শুনে শুনে মনের মধ্যে একটা ধারণা হলো, যদি কখনো রাজনীতি করি, আমি ওনার সাথেই আছি। যাই হোক, ওনার সাথে আছি মানে সারা জীবনই আছি। তো আমি আমাদের তো চট্টগ্রামে নিয়ে আসার পরে অনেক কিছুই হলো। আমাদের বাবারা খুব প্রগতি সম্পন্ন মানুষ ছিলেন। আমাদের নাচের মাস্টার রাখা হলো রুনু বিশ্বাস স্যারকে, গানের মাস্টার রাখা হলো মিহির লালাকে। আমরা পাশে একটা স্কুলও ছিল, সমাজ কল্যাণ অফিস, সেখানে 2 টাকায় গান, 2 টাকার নাচ শেখা যেত। আমরা সেখানে প্র্যাকটিস করতাম। আবার সকালবেলা মৌলভী সাহেব আসলে আবার আমরা আরবিও পড়তাম। আমাদের মিশ্র সংস্কৃতিতে আমরা বেড়ে উঠেছি, এবং তখন পরিবেশটা অনেক সুন্দর ছিল। যাই হোক, আমরা এই যে 70-এর নির্বাচনের আগে একটা বড় ঝড় হলো, ঝড়ে সব বাড়ির খুব ক্ষতি হলো। তো আমরা কিছুদিন জন্য
গ্রামের বাড়ি চলে গেলাম, স্কুল টিস্কুল সব বন্ধ। এরই মধ্যে আবার 70-এর নির্বাচন হলো। আপনারা তো জানেন সবাই যে কিছুতেই এই যে যারা সংখ্যালঘু তারাই সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ সরকারকে সরকার গঠন করতে দিল না। মুক্তিযুদ্ধ শুরু হবে। 7ই মার্চের ভাষণে বাবা গিয়েছিলেন, আসার পরে সবাইকে নিয়ে গ্রামে চলে গেলেন। তারা আশঙ্কা করছিলেন কিছু একটা হবে। এই মুক্তিযুদ্ধের সময় সবকিছু চোখে দেখেছি, বুদ্ধি ছিল। এই যে যেদিন 25শে মার্চের রাতে কক্সবাজার থেকে একজন লোক আসলো আওয়ামী লীগের, বাবাকে একটা কি কাগজ দিল যে বা স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে। অবশ্য যদিও 7ই মার্চের কথা আমরা জানি, 7ই মার্চেই দিক নির্দেশনা দিয়ে দিয়েছিলেন আমাদের বঙ্গবন্ধু। তো এটি নিয়ে এটি বড় ঢাকা অ্যাটাক হয়ে গেছে। তখন তো আর টেলিফোন এরকম ছিল না, এরকম যোগাযোগ ব্যবস্থাটা ভালো ছিল না। তো আব্বা বললেন আমাকে এখন চলে যেতে হচ্ছে। আব্বা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 2 চাচাকে আমাদের পরিবারের ভার দিয়ে গেলেন এবং বললেন সকালেই চলে যাবে, যদি ফল করে ওদেরকে সারা জীবন দেখবে, আমরা যদি ফল করি, আর যদি জিতি দেখা হবে। বাবা চলে গেলেন। আমাদের চাচারা ভোর হওয়ার আগে আমাদেরকে নিয়ে অন্যদিকে হাঁটা দিলেন। এই যে হঠাৎ করে ঘটনাটা ঘটেছে, তার আগে সমস্ত গ্রামে ট্রামে একটু অন্যরকম অবস্থা ছিল। আমাদের গ্রামে একজন ব্রিটিশ পিরিয়ডের সিপাহী ছিলেন। তো আমার ছোট ছোট তার সাথে মিলে গ্রামের ছেলেদেরকে এই যে লাঠি টাঠি নিয়ে বন্দুক বানিয়ে কিছু মার্চ টার্চ এগুলো শেখাতেন। তো সবাই খুব সচকিত হয়ে গেল। আমরা অনেক দূরে আমার ফুফুর বাড়িতে গেলাম, সেখান থেকে নানার বাড়িতে গেলাম। সারা 9 মাস আমরা খুব ঘুরেছি। এই বাড়িতে যে বাড়িতে যাই বলেছে বাড়ি পোড়া দিয়ে দেবে, তারপরে বোনের বাড়িতে যাই, সেই করতে করতে গ্রামে অনেক জায়গায় ঘুরে টুরে শেষ পর্যন্ত আমাদের কাকারা বললো নভেম্বরের দিকে আর কোথাও দেবো না, বাড়িতে নিয়ে আসবো। তো কাকারা খুব স্নেহ করেছেন। বাবা বার্মায় ছিলেন, কারণ যে সংগ্রাম বাহিনীর প্রধান আব্বা ছিলেন বার্মায়, বার্মার সাথে যুক্ত ছিলেন তারা। ওখানেও কিছু লোক ছিল সাহায্য করছিল। কালুঘাটে যখন ফল করলো মুক্তিবাহিনীরা, তখন তারা নিশ্চিন্ত হয়ে থাকতে পারলেন না। উপরের নির্দেশে তারা বার্মায় চলে গেলেন। বার্মায় 11 নম্বর সেক্টর হওয়ার কথা ছিল, কিন্তু বার্মিজ মুসলিমরা কোনো না কোনো কারণে তারা কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে ভালো চোখে দেখেনি। তারাই কিন্তু রোহিঙ্গা। তারা ওখানে আমাদের আত্মীয়দের একটা গ্রুপ ওখানে ছিল, আত্মীয়তা হিসেবে সাহায্য করেছেন, কিন্তু তারা পাকিস্তান ভাঙলো কেন মুক্তিযোদ্ধা দেখতে পারত না, সেজন্য আর 11 নম্বর সেক্টর করে নাই। নিয়ন্ত্রণ মুক্তিযুদ্ধের অধিনায়কদের বিপক্ষে চলে যাবে বলে। তো আব্বাদেরকে আনতে গিয়েছিল আতাউর রহমান কায়সার ভাইরা, চাচারা। তো ওরা আসেন নাই, বলে আমি যেতে পারি, কিন্তু আমার এরা কোথায় যাবে, মানে আমার এই দল এরা কোথায় যাবে। যাই হোক, 9 মাস পরে আবার দেশ স্বাধীন হলো। আমরা আবার নিজের বাড়িতে ফিরলাম, বাবা ফিরলেন। আমি তখন দেবপাহাড়ের বাড়ি, ওখানে একটা মন্দির ছিল, সে বাড়িটারি পুড়িয়ে দেওয়া হলো। আমাদের শহরের বাড়ি, আমরা গ্রামেই থাকলাম, গ্রামের বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছিল। কোন রকম করে বেড়াটা একটা ঘর করে আমাদেরকে আবার কক্সবাজার নিয়ে আসলো আব্বা। কক্সবাজারে থেকে আমি 2 বছর পড়েছি, 9, 10। সেখান থেকে আমি এসএসসি পাস করেছি। ওখানে আবার নতুন বন্ধু পেলাম, ভালো লাগলো। আমাদের শহরের কিছু শিক্ষা ছিল, আমি লেখালেখি করতাম, আমি দেয়াল পত্রিকা করতাম, আমি একটু সঙ্গীত পিপাসু ছিলাম। সেখানে আমি তাদেরকে নিয়ে গ্রুপ করলাম কক্সবাজার স্কুলে মেয়েদের। তো সেখানে খুব ভালো দিন কেটেছে। সেখান থেকে এসএসসি পাস করে পরে শহরের গার্লস কলেজে এসে আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম। গার্লস কলেজে আসলাম এই কারণে, চিটাগাং কলেজ কিন্তু আমার বাড়ির কাছে, গার্লস কলেজে হোস্টেল আছে। আমাদের ওই সমস্যা, দেবপাহাড়ের বাড়ি তখনও সুগঠিত হয়নি। আমার মার দুদিকে থাকতে হয়, গ্রামের বাড়িতেও যেতে হয়। সেখানে যখন মানে শস্য তোলার সময় হয়, ওখানে দেখাশোনা করতে হয়, আবার এখানেও থাকতে হয়। যাই হোক, গার্লস কলেজ থেকে আমি এইচএসসি পাস করলাম। এইচএসসি পাস করার পরে চিটাগাং কলেজ আমি আবার চলে আসলাম। রেজাল্ট বের হতে হতে 3 মাস গেছে। সেই 3 মাসে আব্বা আমাকে এত সুন্দর বইটি দিলেন, পুরো মনটাই কিরকম সাহিত্য ভাষা হয়ে গেল। আমার সাথে আমার বন্ধুরা সবাই পড়তো, ওরা সবাই সায়েন্স পড়বে। আব্বা বললেন যে, আগে আমি হিউম্যানিটিসে চলে আসলাম। আব্বা বলেছিলেন যে তুমি যে ডাক্তারি পড়ো,
তোমার ইচ্ছে মতো তোমাকে পড়াবো, যা কিছু আছে হসপিটাল করে দেবো, মানুষের সেবা করবে। আমার একটু ইচ্ছা করতো না ডাক্তারি করতে। সব বন্ধু, আমার খুব বেস্ট ফ্রেন্ড ডক্টর রওশন, কুতুবদিয়া বাড়ি, উনি সিএসসির অনেক বড় ডাক্তার, গাইনিকোলজিস্ট। ও আমাকে বলতো কি তুমি কি ডাক্তার? আমাকে না, আমি ডাক্তার হবো না। আমি চলে আসলাম সাহিত্যে। আমি চিটাগং কলেজে ভর্তি পরীক্ষা দিলাম। আব্বা বলেন ঠিক আছে, ডাক্তারি না পড়ে ইকোনমিক্স পড়ো। ইকোনমিক্সও পরীক্ষা দিলাম, আব্বার কথা মতো পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা দিলাম, আমার নিজের ইচ্ছা মতো বাংলায় পরীক্ষা দিলাম। বাংলায় পরীক্ষা দেওয়ার পরে বাংলা বিভাগটা এত রিচ ছিল চিটাগং কলেজের, সেখানে মমতাজউদ্দিন স্যার, সিরাজউদ্দৌলা স্যার, রফিক স্যার, তাহের স্যার, ওরা আমাকে ভাইভাতে, আমি একটা লিখেছিলাম একজন আধুনিকের আত্মকাহিনী, এটা নাকি খুব ভালো লেগেছে ওনাদের। বলে তুমি বাংলা পড়বে না কেন? আমি বলছি আমি তো পড়তে চাই, আব্বারা চায় না। তুমি আর কোথায় ভর্তি হয়েছে? আমি ইকোনমিক্সে ভর্তি হলেই ওখানে ভালো রেজাল্ট আসছে। এখানে তো তুমি খুব ভালো কোচিং এখানে পড়বে। আমি তো জানি না, আব্বাকে জিজ্ঞেস করতে হবে। তো উনি বললেন আব্বাকে জিজ্ঞেস করবে কেন? তুমি ভবিষ্যতে কি হবে? আমি সাহিত্যিক হবো। সাহিত্যিক হলে তুমি এরকম ঘোরা পথে আসবে কেন? সোজা সোজা চলে না আসে। তুমি তোমার দেবপাহাড় থেকে নেমে সোজা চিটা কলেজে চলে না আসে, তুমি চকবাজার দিয়ে ঘুরে আসবে কেন? তো কথাটা আমার খুব ভালো লাগলো। মমতাজুদ্দিন স্যার খুব সুন্দর কথা বলে, দেখো আমাদের এখানে কি শুধু এখান থেকে পাশ করে সদরুল পাশা সেই কত বড় হয়েছে, এই যে পুনাতে স্কলারশিপের জন্য গেছে, শান্তিনিকেতন গেছে। আমার খুব মাথায় আসলো। আব্বাকে বললাম, আব্বা বলে এই বাংলা টাংলা পড়ে লাভ নাই, পরিষদ কথা বলি কি পড়বে, এগুলি তুমি এমনি জানো। তো আব্বা বলে আব্বা ভর্তি হয়ে আসি ইকোনমিক্সে। তো আমি খুব চিন্তা করছি কাকে জিজ্ঞেস করবো, কাকে জিজ্ঞেস করবো। আমি তখন নিজে নিজে চিন্তা করলাম যে কি পড়বো, বাংলা পড়লে তো আপনার বিয়ে দিয়ে দেবে, ইকোনমিক্স পড়তে গেলে আবার সাহিত্যে তো অসুবিধা হবে। আমি আবার আস্তে আস্তে আমি চিটাগং কলেজের দিকে যাচ্ছি। চিটাগং কলেজের পরিবেশটা এত সুন্দর, এত বড় বড় গাছগুলি পার হয়ে যেতে যেতে হঠাৎ বললাম না, বাংলায় পড়বো। তা আমি বাংলায় ভর্তি হয়ে আসলাম। বোধহয় আমার জীবনের এটি খুব সঠিক সিদ্ধান্ত ছিল। তো ভর্তি এসে বললাম আব্বা আমি বাংলায় ভর্তি হচ্ছি। বাংলায় ভর্তি হয়েছে, ঠিক আছে বিয়ে দিয়ে দেবো, পড়া বাংলা বিয়ে পড়া যায়। এত চাপ আমার। ভাবলাম মেয়েটা বড়টাকে তাড়াতাড়ি বিয়ে দিয়েছি 16 বছরে, তোমাকে একটু গ্রাজুয়েশনে পড়ে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পড়ো তোমার পড়ো। তো আমি ফার্স্ট ইয়ারে থাকতে থাকতে আব্বা বিয়ে দিয়ে দিল। তারপরে তো আমি বিয়ের আগে একটা শর্ত দিয়েছিলাম যে আমাকে পড়তে দেওয়া হবে কিনা। তো আমার হাজবেন্ড ওখানকার ছাত্র ছিল, আমাদের স্যাররাও খুব বিশ্বাসঘাতকতা করেছে আমাকে। আমি পড়তে পড়তে আমাকে দেখিয়ে দিয়েছে মেয়ে দেখে, আমি বুঝিনি। যাই হোক, উনি তখন আর্মিতে ছিলেন, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, তার বন্ধু বান্ধব গিয়ে দেখে দেখে সে কি একটা অবস্থা। আমি একটু দেখেছি, দেখে মনে হচ্ছে চেহারাটা মোটামুটি খারাপ আছে, আর বন্ধুরা সবাই আর্মি বিয়ে করছে, সব করে ফেলি, পড়তে দিলে হবে। আব্বা বলে কি তোমার পছন্দ না হলে বিয়ে হবে না। আমার এক কাজিনের বন্ধু ছিল, সে খুবই দুষ্ট ছিল, কলেজে খুব তারা মাতামাতি করেছে, তার মধ্যে আবার নাটক করতো। আবার ইজি বেঙ্গলের ছাত্র ছিল, হাসনা আপা খুব পছন্দ করতেন। তো যাই হোক, বিয়ের পরে তো খুবই কষ্ট হলো। এখন বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে এতগুলি দেবর ননদ, তারা 8 জন। তো আমার শাশুড়ি খুবই ভালো, কিন্তু উনি সব কিছু চায় বউ পড়াশোনা করবে কেন। তা বলতে পারে আপনার মেয়েরা সবাই এমএ পাস, না তুমি আমার বড় বউ, তোমার সব চিন্তা করতে হবে না। তখন আমি চিন্তা করলাম আমার চিটাগাঙের মায়া ছাড়তে হবে। তো আমার হাজবেন্ডকে বললাম আমি তোমার সাথে চলে যাই। প্রথমে বলছি আমি যাবো না, এখন দেবপাহাড় আছে, আব্বাকে ফেলে থাকবো কি করে, আমি যাব, এবং আমাকে যদি পড়তে না দিলে আমি যশোর থেকে চলে আসবো। তো উনি বুঝলেন। তা আমি কিন্তু খুব দৃঢ় ছিলাম। তো এখন নতুন বিয়ে হয়েছে, একজন আর্মি অফিসার, তার তো প্রেস্টিজে লাগে, মাকে বুঝালো। তো আমার শাশুড়ি বললেন আচ্ছা আচ্ছা যশোর যাক, ওখানে গেলে অতদিন কি আমার পড়াশোনার থাকবে। আমি কিন্তু স্যারদের সাথে চিঠিতে খুব যোগাযোগ রাখতাম, আমি পড়াশোনা কখনোই ছাড়িনি। আমি পড়াশোনা ভালোবাসতাম, সাহিত্যের পড়াশোনা, বইপত্র স্যাররা দিত, বন্ধুরা দিত, পরে মাঝে মধ্যে আসতাম, এসে যেতাম। এবং আমাদের স্যাররা, আমার বন্ধুরা এত সাহায্য করেছে। এই যে মমতাজউদ্দিন স্যার তখন চলে গেছেন, পরে কিন্তু উনি আমাকে মাস্টার্সে সাহায্য করেছিলেন। এরপরে আমার যে ইয়েরা আছে, বন্ধুরা আছে, যে অভিক উসমান বড় কবি, তার সাথে তার একটু সিনিয়র শেখর দস্তিদার অসম্ভব আমাকে স্নেহ করেছেন।
একদম নোট টোট দিতেন। আমাদের সময় তো এত জেরক্স ছিল না, আমরা হাতে লিখতাম। আর আমার যেটা বকুল ছিল, আমার মর্জিনা, এরা আরো অনেক বন্ধুরা আমাকে খুব হেল্প করতো, কি কি ক্লাসে যেগুলো করতো স্যাররা খুব হেল্প করতেন। এক সময় আমি যশোর থেকে ঢাকা, ঢাকা থেকে চিটাগাংয়ে চলে আসলাম। আমাদের পরীক্ষা পেছাতে পেছাতে এতদিনে 3 বছর 4 বছর হয়ে গেছে। আমার মেয়েটা হলো আমার প্রথম সন্তান। ও এসে তো আমার জীবনটা অন্যরকম হয়ে গেল। ওকে নিয়েই কাটলো প্রথম 6-7 মাস, তারপর পরীক্ষা এসে গেল। তো আমার বন্ধুরা আমাকে খুব সাহায্য করলেন। আমি তখন ক্যাডেট কলেজে আমার হাজার স্টুডেন্ট, সেখানে আমি বাচ্চা দেখি পড়াশোনা করি। আমার 2 বন্ধুরা গিয়ে আবার পড়াশোনা দেখিয়ে দিয়ে আসে। আমি এই করতে করতে অনার্স পরীক্ষায় পাশ করে ফেললাম। এখন অনার্স পরীক্ষার রেজাল্ট যেদিন হলো সেদিন, তার আগে আমার শাশুড়ি মারা গেছেন। তো আমার জীবনে আরেকটা বড় দুর্ভোগ এসে গেছে। আমার হাজব্যান্ড আর্মিতে ছিলেন, জেনারেল মঞ্জুরের স্টাফ অফিসার ইন্টেলিজেন্সে ছিলেন। জিয়া রহমান মারা যান এখানে, কিছু বিদ্রোহী সৈনিকদের ওখানে। আমার হাজব্যান্ড এখানে অভিযুক্ত হয়ে, যদিও তিনি নির্দোষ ছিলেন, উনি বাসায় ছিলেন, তার ফাঁসি হবে কি জেল হবে জানি না। এই বিচারের মামলা, আর্মির বিচার, কিছুই করতে পারছে না। আব্বা ছুটে আসলেন, আব্বা তখন সব লয়ারদের কাছে এদের কাছে যান। তো আর্মিদের বিচার কিচ্ছু করা যায় না, তাদের মানে কোর্ট মার্শাল হয়ে গেল। তো এর মধ্যে আমি আবার, আমার বন্ধুরা আমাকে মাস্টার্সে ভর্তি করিয়ে ফেললো। রেজাল্ট আউটের আগে ভর্তি হয়েছে, আমার এক বান্ধবী এটা করিয়ে ফেলেছিল। তো যাই হোক, ওনার জেল হয়ে গেল 10 বছর। আমি তো আমার ছোট মেয়েটাকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে থাকলাম। ওরাও মা হারিয়েছে, ভাই হারিয়েছে, বড় ভাই, মা। আমার শাশুড়ি আবার কন্ট্রাক্টারি করতেন, শ্বশুর মা তো সব কিছু দেখতেন। তো আমি কিন্তু এইসব যাত্রার মধ্যেও আমি সবসময় লেখাপড়া করেছি, এবং আমি যা কিছু করেছি, আমি আমার চারিপাশে যে দরিদ্র মহিলারা ছিল তাদের জন্য কাজ করেছি। আমি নিজে বুঝেছি যে লেখাপড়া করতে না পারলে উঠতে পারবো না। আমি যদি শ্বশুরবাড়ির চাপে কিংবা কারো চাপে পড়াশোনা বন্ধ করতাম, আমি এখানে আসতে পারবো না। আমি কিন্তু আমার হাজবেন্ডকে বলে দিয়েছিলাম, পড়াশোনা করতে দেবে না, চলে যাবো বাবা করে। চলেও গেছিলাম একবার, ও বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসলো আমার। তারপরে আমি যে গরিব মেয়েদের জন্য করতাম। ম্যাম, আপনার সাথে গল্প করতে করতে শুনছিলাম আপনার শিক্ষা জীবনের কথা। ম্যাম, খুব ইচ্ছে করছে জানতে আপনার উচ্চ শিক্ষার জার্নিটা আপনি যদি একটু শেয়ার আচ্ছা, আমি তো মাস্টার্স করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আমি খুব ভালো শিক্ষকদের সাহায্য পেয়েছি, যেমন ডক্টর আনিসুজ্জামান স্যার, যেমন ডক্টর মনিরুজ্জামান স্যার, রশিদ আল ফারুকি স্যার, দিলওয়ার হোসেন স্যার, আরও অনেক স্যাররা ছিলেন, আমাদের ম্যাডামরাও ছিলেন। তো আমি পাস যে বছর করেছি সে বছরই আমি একটি কলেজে জয়েন করেছি, মহিলা কলেজে। আমি একটু একাকী ছিলাম, আমার পারিবারিক একটু সমস্যা ছিল। মহিলা কলেজে পড়তে পড়তেই ইন্ডিয়ান একটা স্কলারশিপের কথা আমি শুনলাম। সেটি কালচারাল প্রোগ্রামের অধীনে ইন্ডিয়াতে বাংলা ছাত্রছাত্রীদেরকে, যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে স্কলারশিপ দেওয়া হয়। তখনকার দিনে কিন্তু 3,000 টাকা কম না। তো আমি এটার জন্য অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করতে গিয়ে আমি এখানে একজন শিশু সাহিত্যিকের সাথে আলাপ করলাম। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি এটা করেন, অ্যাপ্লাই করেন। তো আমি ইন্ডিয়ান এম্বাসি যিনি ছিলেন তার সঙ্গে যোগাযোগ করে আমি আমার সিভি পাঠিয়ে দিলাম। বললেন আপনাকে এটার একটা সামারি পাঠাতে হবে, কি দিয়ে আপনি পিএইচডি করবেন। সেটি আমি যাদবপুরে, কলকাতায় সব জায়গায় পাঠালাম। শেষে আমি গেলাম, এটি বছরখানেক হয়ে যাচ্ছে, কোনো রিপোর্ট আমি পাচ্ছি না। দেখে আমি আমার দেবর, তিনি বাংলা ছাত্র ছিলেন, তিনি এবং তার স্ত্রী সহ কয়েকজন আমরা কলকাতায় গেলাম। সে আমার জীবনের প্রথম যাওয়া কলকাতা। কলকাতায় গিয়ে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেলাম। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তারা বলল ঠিক আছে করতে পারবেন, তবে আপনাকে সময়টা এখানে কাটাতে হবে। তারপর আমি শান্তিনিকেতন গেলাম। শান্তিনিকেতন খুবই ভালো লাগলো, কিন্তু সেখানে আমার থেকে যেতে হবে, আসা যাওয়ার মধ্যে পারা যাবে না। এরপরে আমি গেলাম যাদবপুরে। যাদবপুরে আমি ডক্টর সমীর রক্ষিতকে পেলাম। সমীর রক্ষিত উনি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির মানুষ, তিনি আবার ডক্টর পবিত্র সরকারকে
আমার সাথে দেখা করিয়ে দিলেন। স্যার বললেন, তুমি যখন এত কষ্ট করছো, তোমার স্বামী জেলে আছে, ঠিক আছে তুমি এখানেই করো, আমি তোমার সুপারভাইজার হব, তবে তুমি একটা কো সুপারভাইজার রাখো চিটাগংয়ে। ডক্টর আনিসুজ্জামান স্যার আমাকে চিঠি দিয়েছে, ওনাকে তুমি ওখানে রাখো, এখানে থাকো, একসাথে তোমার 100 দিন থাকলে হবে বছরে। তো আমি সেখানে সিনপসিস জমা দিয়ে সবকিছু কাজকর্ম করে আমি চলে আসলাম। আনিসুজ্জামান স্যারের সাথে দেখা করলাম। আনিসুজ্জামান স্যার বলল, আচ্ছা ঠিক আছে। তো স্যারকে বললাম, আপনি আমাকে সাবজেক্ট ঠিক করে দেন। প্রথমে আমি একটু রবীন্দ্রনাথের উপর কাজ করতে চাইলাম। স্যার অ্যাপ্রিসিয়েট করলেন, বলে এত কাজ হয়ে গেছে, পারবে না, নজরুলের উপর না, এটা করো না। স্যার বললেন যে যেসব লেখকদের লেখা কলকাতায় মানে সবাই পড়ে না, আমরা যেমন কলকাতার লেখক সেরকম সাবজেক্ট না। তো কি করা যায় স্যার? সৈয়দ ওয়ালিউল্লাহ, আবু ইসাক, শওকত ওসমান, এরা আমরা জানি যে আমাদের সাহিত্যের বেসিকটা এরা, কিন্তু এদের লেখাগুলোই কলকাতায় কিংবা যাদবপুরে পড়ার, তুমি এই কাজটা করো, এই কাজটা করো, তুমি অনেক দাম পাবে। ওয়ালিউল্লাহর উপর তখন লেখা টাকা ছিল না। আমার খুবই কষ্ট হয়েছে। স্যারেরটা আমি নিয়ে গেলাম, ওখানে আমি ইন্টারভিউ দিলাম, ওরা খুবই পছন্দ করলেন ওয়ালিউল্লাহর কথা। তারা বড় বড় স্যাররা জানতেন, সাধারণ জানতেন না। তবে এদের অদ্ভুতভাবে স্যার আমাকে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। তাদের জন্ম কিছুটা কাল কলকাতায় কাটিয়েছেন, শেষ জীবনে চলে এসেছেন কিন্তু বাংলাদেশে। তো আমার একজন কলকাতার সুপারভাইজার ডক্টর ভূতি সরকার স্যার, আর এখানে ডক্টর আনিসুজ্জামান স্যার। তো ডক্টর আনিসুজ্জামান স্যার তখন কিন্তু আবার চিটং থেকে চলে আসছেন ঢাকায়। এখন আমি কি করি, তখন আমি রশিদ আল ফারুকী স্যারের আন্ডারে গেলাম। স্যার বললেন ওনার ইতে করো। রশিদ আল ফারুকী স্যার মারা গেলেন, এত দুর্ভাগ্য। উনি মারা যাবার কি করি, তখন আমাকে আনিসুজ্জামান স্যার আবার দিলওয়ার স্যারের আন্ডারে করে। তো দিলওয়ার স্যার আমার এখানকার সুপারভাইজার ছিলেন, ওখানে ছিলেন। আমি 2 জায়গায় মিলে কাজ করেছি এবং আমার 90-তে আমার ডিগ্রিটা হয়ে যায়। অনেকদিন লাগে, যেহেতু আমি এমফিল করিনি। আর আরেকটি কথা, আমি স্কলারশিপ নিয়ে নেই। স্কলারশিপ দিলে আমার কিছুটা অসুবিধা হচ্ছিল সেখানে, টাইমের একটা ব্যাপার, আরও কিছু ব্যাপার আছে, যেহেতু আমার হাজব্যান্ড আর্মিতে ছিলেন। তা আমি স্কলারশিপটা নিয়ে নিয়ে বাবাই বললেন, ঠিক আছে আমি তোমার পড়াশোনা করিয়ে দেবো, অসুবিধা নেই। তো এটি হয়ে যাওয়ার পর আমি তখন মহিলা কলেজে আছি। তো মহিলা কলেজে পিএইচডি করলাম, ওখানে চাকরি করছি। হঠাৎ করে আমাকে ইউনিভার্সিটি থেকে বলা হলো, আপনি এখানে চেষ্টা করছেন না কেন? আমি ভেবেছি ইউনিভার্সিটিতে কাজ করলে এত দূরে যাব, লেখালেখি করতে পারবো না। আমি কিছু নারীদের জন্য কাজ করি, তাদের সাথে কিছু শেয়ার করি। আবার ও যে কিছু মেয়েদেরকে একটু লেখাপড়া করার জন্য তাদেরকে কিছু কাজের ব্যবস্থা করে দেওয়া, কুটির শিল্প থেকে, এগুলি কি করে করব? বললাম ইউনিভার্সিটিতে আরো সোজা, মাত্র একটা বেলা কাজ। তো আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, আমার ওখানে চাকরি হয়ে গেল। তো ইউনিভার্সিটির চাকরিটা হওয়ার পরে আমার আর পিছন ফিরে তাকাতে হয়নি। এবং আমি তখন উৎস নামের 5টি প্রতিবন্ধী স্কুলের সাথে আমি জড়িত হলাম। বস্তিবাসী বাচ্চাগুলো, বিশেষ করে মেয়ে বাচ্চারা, 5 পর্যন্ত পড়িয়ে দেবো আমরা সেখান থেকে, পরে তারা নন স্কুলে পড়বে, প্লাস তাদের মাদের কিছু ব্যবস্থা করে দেওয়া। আমি বিশেষ করে মেয়েদের বোঝাতে শুরু করলাম যে তোমরা লেখাপড়া না পারলেও রাত্রে লেখাপড়া করো, তোমরা তোমাদের নিজেদের অধিকারটা চিন্তা করো, এবং তোমাদের বাচ্চাদেরকে কখনোই লেখাপড়া না করে ছাড়বে না। এগুলো নিয়ে কাজ করতে করতে ইউনিভার্সিটিতে আসার পরে এই যে গত কয়েক বছর ধরে জয়িতা একটা সংগঠনের সাথে আমাকে জড়িত করেছে সরকার, আমাদের ডিসি সাহেবরা। আমি প্রভিসি হওয়ার পরে ওটা আমি জয়িতার সাথে সম্পর্কিত ছিলাম, বিচারক ছিলাম। সেখানে করতে গিয়ে অবাক হয়ে গেলাম, একটি মেয়ে কি কষ্ট করে উঠে। আমাদের কষ্ট হয়েছে ঠিক, কিন্তু কষ্টটার মধ্যে আমাদের পারিবারিক ঝামেলাটা ছিল না। আমাদের আত্মীয় স্বজন সবারই সহযোগিতা পেয়েছি। কিন্তু কিছু কিছু মেয়ে, বিশেষ করে পার্বত্য এলাকার মেয়েরা, কি কষ্ট করে তারা তিল তিল করে নিজেদেরকে গড়ে তুলছে। কিংবা বস্তির একটি মেয়ে কি কষ্ট করছে, কিংবা কুমিল্লা নোয়াখালীর চরাঞ্চলের একটা মেয়ে, সে রেপড হয়েছে, তাকে একটা হিন্দু মেয়ে, তাকে তার পরিবারে গ্রহণ করে নাই। সে একটা একটা তার যে বিচার কাজ করছিল সেরকম একজন লয়ার তাকে মুসলিম করে বিয়ে করেছে। বিয়ে করার পর তার বাচ্চা কাচ্চা হয়েছে, সেই মেয়ে জয়িতাতে সে প্রথম হলো। আমার যে এত লেগেছে যে মেয়েরা, এই যে বলে না যে ফিনিক্স পাখি একবার আগুনে পুড়ে যায়, আবার সেই আগুন ছাই থেকে জন্ম হয়। মেয়েদের কি অপরিসীম শক্তি। আমি তখন বলতে শুরু করলাম, মেয়েরা তোমরা নিজেদেরকে
দুর্বল ভাববে না, নিঃস্ব ভাববে না। তোমাদেরকে আল্লাহ অপরিসীম ক্ষমতা দিয়েছে। এটা নয় যে পুরুষকে একদিকে ফেলে মেয়েরা এগিয়ে যেতে পারবে, কখনোই সেটা সম্ভব না কোনো সমাজে। ম্যাম, আমরা যেটা জানি নারী শিক্ষা, নারী অধিকার, নারী আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ ও পল্লী উন্নয়ন, এই 5টি বিষয়ের উপরে প্রতি বছর 5 জন নারীকে বেগম রোকেয়া পদক দেওয়া হয়। খুব গর্বের সাথে বলতে ইচ্ছে করছে 2020 সালে আপনি নারী শিক্ষার উপরে বেগম রোকেয়া পদক পেয়েছেন। একজন নারী হিসেবে আপনার অনুভূতিটা যদি আপনি শেয়ার করতেন। আমি খুবই অভিভূত, এবং এই রোকেয়া পদকটা পেয়ে আমি আসলেই খুব অবাক হয়েছি। সাধারণত চট্টগ্রাম থেকে একটু মফস্বল বলেই অনেক সময় অনেক কিছু ঢাকায় পৌঁছায় না। আর এই পদকের ব্যাপারে আমি কিছুই জানতাম না। আমি তখন অসুস্থ ছিলাম জুলাই মাসে। আমার অফিসের আমার রেজিস্ট্রার সাহেব মনে হয় আমার অ্যাপ্লিকেশন একটা করে দিয়েছিলেন, আমি কিছু জানতাম না। আমি বলেছি, আমার কাছে এসেছিলাম যে না, আমি ভাইস চ্যান্সেলর, আমি কি করে নিজেরটা নিজে করি, আমি এটা দিয়ে অন্য কাউকে দিয়ে দেন। যাই হোক, আমি প্রায় আমার শিক্ষকতা জীবন কলেজ এবং যেটা শুরু করে প্রায় 30 বছরের কাছাকাছি হবে। 20 বছর ধরে আমি নারীদের জন্য লেখালেখি করছি, এবং আমি আমাদের গ্রামে গেলেই আমাদের মেয়েদেরকে দেখে আমি খুব অবাক হই। তারা ঘরের কাজও করে, মাঠের কাজও করে। একদম মাঠে যে কাজ করে সেগুলো এত নিপুণভাবে, কিন্তু তারা সেরকম টাকা পয়সা পায় না। আমার তো রাজনৈতিক পরিবার, আমার আত্মীয় স্বজনরা রাজনীতি করে, ওখানকার এমপি আমার আত্মীয় হয়, আমার ভাইয়ের বউ রাজনীতি করে। আমি বলি যে তোমরা এগুলি কেন করো না? এই যে মেয়েগুলো যেগুলো শিক্ষিত আছে, তাদেরকে এমন কোন একটা চাকরি দাও, সে যেন তার সংসারটাকে দেখতে পারে। আর যারা কৃষি ক্ষেত্রে ভালো কাজ করছে তাদেরকে পুরস্কৃত করো। এগুলি নিয়ে আমি মোটামুটি কিছু কাজ করেছি। মহামান্য রাষ্ট্রপতির সাথে আমার খুব ভালো সম্পর্ক। তিনি এই দরিদ্র মেয়েদের জন্য তিনি কিছু অনুদান দেন, আমি তাদের জন্য কিছু চেয়ে এনে দিয়েছি। বেশি তিনি দেন নাই, তবু যা কিছু দিয়েছে, তারা কিছু হাঁস মুরগি কিনে আমি তাদের পরামর্শ দিয়েছি, তারা সেটা কাজ করেছে। এবং তারা আরো কিছু কাজ করেছে, কি খুব সেলাই কাজে যাচ্ছে। এবং ওই গ্রাম তো খুব গ্রাম, সেখানে স্কুলগুলি খুব বেশি ডেভেলপ করেনি, মাদ্রাসা কিছু আছে। আমি এখানে মেয়েদের ইন্টারমিডিয়েট পাস এরকম মেয়ে দেখেছি। আমার কাছে একটি মেয়ে আছে, মেয়েটি 8 পাস। সে পড়াশোনা ভালো জানে এবং সে কৃষি ক্ষেত্রে খুব ভালো জানে। এবং আমার চারপাশে যত মেয়েরা আছে, আমি চেষ্টা করেছি দরিদ্র মেয়েদের কথা। আমি সবসময় এমন কাউকে কারোর জন্য চিন্তা করেছি যাদের চিন্তা করার কেউ নেই। আল্লাহ তো বলেছেন যে যার কেউ নাই তাকে কেউ সাহায্য করবে। এই বোধ থেকে, এবং আমার বাবা খুব উদার মানুষ ছিলেন, খুব মানবিক মানুষ ছিলেন। তিনি বলেছিলেন শুধু পড়াশোনা নয়, মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। তুমি একা ভালো থাকবে না, তোমার চারপাশকে আলোকিত করে তুলবে। এই আলোকিত করার ইচ্ছায়, মানবিক মানুষ গড়ার ইচ্ছায়, নেশায় আমি শিক্ষকতা করেছি। আমি কাজ করে গেছি, পুরস্কার পাবো বলে নাই। আমি কখনো ভাবিনি। আমি অধ্যাপনা করতেই খুব সন্তুষ্ট ছিলাম। আমি যে উপাচার্য হব, কিংবা আমি যে রোকেয়া পদক পাবো, এগুলি কিন্তু কিছু ভাবিনি। এগুলি আমি কাজ করে গেছি নিঃস্বার্থভাবে, আল্লাহ আমাকে এনে দিয়েছেন। হয়তো আমার প্রচেষ্টা, কিছু মানুষের সহযোগিতা, মাননীয় প্রধানমন্ত্রীর বর্তমান অবস্থান, তিনি অত্যন্ত নারী বান্ধব, তো সে কারণে হয়তো এগুলি এসে গেছে। আচ্ছা ম্যাম, আপনার সাথে গল্প করতে করতে আমরা জানতে পেরেছি আপনি অনেক ভালো লেখেন। ম্যাম, আপনি যদি আপনার লেখা এবং গবেষণার ব্যাপারে যদি আমাদেরকে কিছু বলতেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে লেখালেখি তো খুব ছোটবেলা থেকেই করছি। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমি লেখালেখি করি। দেয়াল পত্রিকায় লিখতাম, তারও আগে কবিতা লিখতাম। আর আমার বড় বোন গল্প লিখতেন। আমার বড় বোন গল্প লিখে স্কুলে চলে গেলে দেখতাম উনি খালি গল্পগুলিকে বিরহর দিকে নিয়ে যাচ্ছেন, খুব মানে স্যাড এন্ডিং। তো আমি সেখানে কেটে কেটে লিখে দিতাম, এটা ভুল হয়েছে, নায়িকা মারা গেছে, তাকে পুকুর থেকে তুলে মিল করিয়ে দিতাম। আমার বড় বোন খুব রাগ করতো, কি এগুলি কি করো, তুমি লেখো। আমি তো লিখতে পারবো না, কবিতা সুন্দর। আচ্ছা, কবিতায় লিখছিলাম। কবিতা লিখতে লিখতে একসময় দেখলাম আমাদের বাংলাদেশে এত ভালো কবিরা। আমার তো কবিতা, যেমন আমি যখন চিরাং কলেজে পড়ি, তখন আমি লেখার গতিটা কবিতা থেকে আমি
কথা সাহিত্যের দিকে চলে গেলাম। আমি প্রচুর পড়তাম, আমি এখনো প্রচুর পড়তে চেষ্টা করি। আমি ছোট গল্প, উপন্যাস আর একটু পরে লিখেছি, প্রবন্ধ লিখতাম এবং আমার গবেষণারও কিছু ধারা আছে। আমি যখন গবেষণাটা করি একই সঙ্গে আমি নজরুলের উপর একটা কাজ করি। তারপরে এই যে সে কান্দু বইটি এখানে নেই, ওই যে একজন মহিলা, আমার যে প্রতিটা সময় মহিলারা কি করেছেন এই জিনিসটা ছিল। 100 বছর আগে মহিলারা কি করতেন, ওনারা কিভাবে চলতেন। তো আমি আমাদের গ্রামে দেখেছি আমার ফুফুরা বাপের বাড়িতে এসে কাঁদা দেয়। হ্যাঁ, আমি চিন্তা করলাম এরা তো শ্বশুর বাড়িতে ভালো থাকে, বাপের বাড়িতে ভালো থাকতে পারে যতদিন থাকে, কাঁদে কেন? তখন আমার মনে হলো মেয়েদের এমন কিছু কষ্ট আছে, বেদনা আছে, যেগুলি হয়তো অন্য পরিবেশে তারা প্রকাশ করতে পারে না, তারা চাপে থাকে। তখন আমি চিন্তা করলাম সেই ছোটবেলাতেই যেসব মেয়েদের স্বামী থাকে না তারা কি করে। আমি যখন এগুলি জানতে চাইলাম, বিশাল একটা জগৎ। হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মেয়েদের, বিধবা মেয়েদের যে কি কষ্ট। হিন্দুদের খুব বেশি, তাদের লেখাপড়া ছিল না, বেশিরভাগ বিধবা মেয়েদের তাদের নিরামিষ হেসেল করে রান্না করে জায়গা হতো। অল্প বয়সী বিধবা মেয়েরা নানা প্রলোভনে পরে আত্মহত্যার পথ বেছে নিতে হতো এবং তারা সারা জীবন কাজের মেয়ের মতো বছরে 2টা কাপড়ের জন্য, একটু ভাতের জন্য দেবর ননদ ভাসুর জায়ের সেবা করে গেছে। মুসলিমরাও তাই। মুসলিমদের একটু সুবিধা আছে, তারা কিছুটা সম্পত্তির ভাগিদার হয়, কিন্তু যেসব মেয়েদের স্বামী থাকে না তারা কোনো সময় বাপের বাড়িতে চলে আসলে ভাইয়ের গলগ্রহ হয়ে থাকে, কিংবা ছেলে যতদিন বড় হয়নি ততদিন শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট করে থাকে। এইসব কিছু বিষয় আমাকে খুব ভাবিত করলো। আমি তখন বেগম রোকেয়ার খুব ফ্যান, খুব ভক্ত পড়ছি। তিনি বলেছেন যে শিক্ষাটা মেয়েদের দরকার, এবং নারী পুরুষ যদি সমতা বিধান না হয় এই সমাজে একটা সুস্থ আবহাওয়া আসবে না। তিনি অনেক স্বপ্ন দেখতেন যে মেয়েদের একদম নারী স্থানের মতো মেয়েরা আসবে। আমি চিন্তা করলাম মেয়েদের লেখাপড়া ছাড়া কোনো গতি নেই। আমি এখনো সবাইকে বলি মেয়েদের সমস্ত কিছু কষ্ট, দুঃখ এবং আত্মমর্যাদাহীনতা থেকে মুক্তির একমাত্র উপায় হলো লেখাপড়া। একটি মেয়ে যখন লেখাপড়া করবে তাকে মানুষ সম্মান দেবে, শ্বশুর বাড়িতে সম্মান দেবে, স্বামী সম্মান দেবে, সমাজ সম্মান দেবে। এই বোধ থেকে আমি মানে প্রবন্ধগুলি করেছি, আমি গবেষণামূলক কাজ করেছি। এই যে শৈলবালা ঘোষজায়া বলছিলাম 100 বছর আগে, তিনি একজন বিধবা মহিলা, তিনি কক্সবাজারে জন্মগ্রহণ করেছিলেন শুনে আমার খুব অবাক লেগেছিল। তো কক্সবাজারে তার বাবা ওখানে চাকরি করতেন, জন্মটাই হয়েছে, তার জীবন কেটেছে কিন্তু মানে পশ্চিমবঙ্গে। তার অনেকগুলি বই আছে, লেখা আছে, সেগুলি আমি জোগাড় করে কলকাতা থেকে আমি একটি বই করি। সাথে সাথে আমি বলেছিলাম নজরুলের উপর লেখালেখি করি, রবীন্দ্রনাথের উপর কিছু লেখা করেছি, এগুলি সব কিন্তু গবেষণা বই। 3 জন উপন্যাসও লেখালেখি করেছি, আরো কিছু আমার আছে এখনো শেষ করিনি। পাশে আমার খুব উপন্যাস লিখতে ইচ্ছা করলো। তো আমি গত মানে বেশ কয়েক বছর ধরে উপন্যাসে লিখে, প্রতি বছর 1-2টি আমার হাতে থাকে, আমি শেষ করি উপন্যাসগুলো। আর পাশাপাশি কিছু আমার ফরমাইশি লেখা থাকে, যেমন পত্রিকায় লিখতে হয় বিভিন্ন দিবস উপলক্ষে। ঢাকা থেকে এই লিখবো না করে আমি 10টি লেখা আমার লিখে দিতে হয়েছে। ঢাকায় কয়েকটা দিয়েছি, বঙ্গবন্ধুর উপর, কিছুর উপর, শেখ হাসিনার উপর। লেখালেখির জায়গাটা আমার বড় শান্তির জায়গা। আমি লিখতে পারছি না। আগে আমি রাত 10টা থেকে শুরু করে 3টা পর্যন্ত কাজ করতাম। এখন হয়তো দেখা যায় 3টা পর্যন্ত বসে থেকে আর না পারতে তাহাজ্জুদের নামাজটা পড়ে ঘুমিয়ে যাই, লেখায় বই না, টায়ার্ড থাকি। তো আমার যখন আল্লাহর রহমতে কাজ শেষ হয়ে যাবে, আমার ভাইস চ্যান্সেলর দায়িত্ব যখন আমার পূর্ণ হয়ে যাবে আল্লাহর রহমতে, তারপরে আমি আমার লেখালেখিগুলি শেষ করব। এখনো একটি উপন্যাস আমার টেবিলে আছে, শেষ হয়নি, যেটি এবার বইমেলা যাওয়ার কথা ছিল। তো লেখা ছাড়া আমার, গবেষণা ছাড়া আমার শান্তি নেই, আমার স্বচ্ছন্দ ভুবন সেটাই। ম্যাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনি 18তম এবং প্রথম নারী উপাচার্য। একজন নারী হিসেবে আপনি ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আচ্ছা, তুমি যে কথাটা বললে, আমি তো উপাচার্য, আমার কাছে নারী পুরুষ তো একরকম, তবে নারীদের উঠে আসতে হবে। আমি রোকেয়া পদক পাওয়ার পরে আমার কাছে 30 জন মহিলা এসে আমাকে সম্বর্ধনা দিয়ে গেল, আমার
কলিগরা খুব কষ্ট পেয়েছে, আমাদেরকে ডাকলেন না। আমি বললাম আমি তো সবারই সমান, আমার তো এখন কোনো আলাদা পরিচয় নেই। তবে এই যে উপাচার্য কিংবা উপাচার্য হওয়ার জন্য দুটো জিনিস লাগবে, দুটো না কয়েকটা জিনিস লাগবে। তার সৎ হতে হবে, সাহস থাকতে হবে এবং নিরলস কর্ম প্রচেষ্টা থাকতে হবে। আমি আপনাদেরকে বলেছি আমি কোনো কিছু হবে বলে কাজ করি, এমনি কাজ করে গেছি কাজের নেশায়। আমার কিছুটা ভ্যাকুয়াম ছিল। আমার স্বামী 10 বছর জেলে ছিলেন, 10 বছর পুরা থাকেননি, 8 বছর ছিলেন। আমার মেয়েটা আমার কাছে ছিল, কিন্তু মেয়েটাকে আমার জয়েন্ট ফ্যামিলিতে সবাই খুব আদর করে বড় করেছে। এই সময়গুলো আমি কাজে লাগিয়েছি। আমি নারী উন্নয়নমূলক কাজ করেছি, লেখালেখি করেছি এবং মানুষের কাজ করেছি। মানুষের কাজ ইউনিভার্সিটিতেও যারা অসুবিধায় আছে তাদের কাজ করেছি। তো একজন মানুষ নিজের কর্ম প্রচেষ্টা এবং আল্লাহর ইচ্ছা ছাড়া উঠতে পারে না। আমি তাই সবাইকে বলবো, মেয়েদেরকে বলবো, আপনারা নিরলসভাবে কাজ করে যান, একটা সিস্টেমেটিক ওয়েতে কাজ করে যান, নিশ্চয়ই সমাজ আপনাকে মূল্যায়ন করবে। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সব শেষে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। ওয়াইটিভি লাইভের সকল দর্শককে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার প্রিয় দর্শকদের এটাই বলবো, আপনারা সবাই মানবিক মানুষ হবেন এবং তারা নিজেদেরকে আরো উন্নত পর্যায়ে নেয়ার জন্য তারা নিজেরা সচেষ্ট হয় এবং তার চারিপাশে যে মানুষ আছে, মানুষ নিয়ে যে জগৎ, সবাইকে নিয়ে যেন বেড়ে ওঠার একটা অনুপ্রেরণা তারা পায়। আমি আরো বলবো যে লেখাপড়া ছাড়া কোনো গতি নাই, এগুলি ছেলে মেয়ে উভয়কে বুঝতে হবে এবং আমাদের বাংলাদেশে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই সোনার মানুষগুলো তৈরি করার জন্য আমার প্রিয় দর্শকরা অবশ্যই সচেষ্ট হবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। প্রিয় দর্শক, ওয়াইটিভি লাইভের বিশেষ আয়োজন সফলতার গল্প বলি, সফলতার গল্প শুনি শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতন বিদায় নিচ্ছি আমি মিলানোভা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।